আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বল অফ পয়েন্ট। আশা করি সবাই ভালো আছো। আজকে ফিজিক্সের তৃতীয় অধ্যায় বল নিয়ে আসছি। চলো দেখি। বল করার জন্য আমাদের সর্বপ্রথমে বুঝতে হবে যে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার সম্পর্কে একটা ধারণা আসছে, আর ওইটা থেকে পরে গিয়ে আবার বলের ধারণা আসছে। আচ্ছা দেখি চলো। এখন প্রথম সূত্র থেকে এটাকে দেখো। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে। বাহ্যিক কোনো বল, বাহ্যিক কোনো বল মানে কি ভাইয়া? বাহ্যিক মানে কি? বাহ্যিক মানে বাহিরে, মানে এক্সটার্নাল কোনো বল যদি আমি প্রয়োগ না করি তাহলে কোনো বস্তু যদি স্থির থাকে সে সবসময় স্থির থাকবে, আর যে কিনা সরল পথে গতিশীল সে সবসময় গতিশীল থাকবে। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? বাহ্যিক কোনো বল, ধরো আমি এখানে একটা বস্তু রাখলাম, ধরো এখানে আমি একটা বস্তু রাখলাম, এটার উপরে যদি আমি ফোর্স ক্রিয়েট না করি, ফোর্স যদি না দিই, এটার উপরে আমি যদি কোনো ফোর্স না দিই, তাহলে এটা এখান থেকে নড়বে? নড়বে না। তাহলে এটাই বলতেছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে। আর ধরো যদি এটা যদি আমার গতিশীল থাকে, ধরো গতিশীল আছে আর এখানে ঘর্ষণ বল নাই, কোনো ঘর্ষণ বল নাই, ঠিক আছে, স্মল a ইকুয়াল টু 0 নিউটন, ঠিক আছে, কোনো ঘর্ষণ বল নাই। কোনো ঘর্ষণ বল যদি না থাকে, কোনো বস্তুকে যদি আমি ধাক্কা দিই, সে পিছলে সারা জীবন চলতে থাকবে, সে কখনোই মানে আটকাবে না। এখানে ঘর্ষণ বল শূন্য হতে হবে, সাথে আবার কি বায়ুর বাধাও শূন্য হতে হবে। মনে রাখো, বায়ুর বাধাও থাকা যাবে না, আবার কি ঘর্ষণ বল যদি না থাকে, তাহলে এমন অবস্থায় যদি আমি কোনো বস্তুকে গতিশীল করি তাহলে সে সারা জীবন গতিশীল থাকবে, তার গতি থামবে না। এটাই বলতেছে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে এই স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকবে। এরপরে দেখো, ওর এই প্রথম সূত্র থেকে পরে আসছে জড়তা। বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। মানে এই যে ধরো এই বস্তুটা কি গতিশীল না, এই বস্তুটা কি গতিশীল, এটার উপরে যদি আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি সে অবশ্যই গতিশীল থাকবে। সে সবসময় গতিশীল থাকতে চাইবে, চাইবে যে সে সবসময় গতিশীল থাকবে। তাহলে একটা সহজ উদাহরণ দিয়ে, যদি ধরো ফ্যান, সিলিং ফ্যান যদি আমি অফ করি সাথে সাথে কি সেটা বন্ধ হয়ে যায়? না ভাইয়া, বন্ধ হয় না, আরো কিছুক্ষণ ঘুরে, ঘুরার পরে আস্তে আস্তে কি বন্ধ হয়। কেন ভাইয়া? অফ করার সাথে সাথে তো বন্ধ হওয়ার কথা। কেন বন্ধ হয় না? কারণ জড়তার কারণে, তার ভিতরে গতি জড়তা আছে ভাইয়া। গতি জড়তাটা কি ভাইয়া? জড়তা দুই রকমের, একটা হলো গতি জড়তা, একটা স্থিতি জড়তা। বস্তু, কোনো গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় গতি জড়তা, আর কোনো স্থির বস্তু আজীবন স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা দেখায় তাকে বলা হয় স্থিতি জড়তা। এই যে ফ্যানের হচ্ছে কি আমার গতি জড়তা, ফ্যানকে বন্ধ করা দেওয়ার পরেও সে কিছুক্ষণ ঘুরে, সে কিন্তু তখনও ঘুরতে চায়। সে যেহেতু ঘুরতে চায় তাই সে আরো কিছুক্ষণ এক্সট্রা টাইম নিয়ে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে এক সময়কে ঘর্ষণ বলের কারণে আর বায়ুর বাধার কারণে সে থেমে যায়। আবার কোনো স্থির বস্তু, ধরো একটা গাছ, রাস্তার পাশে ধরো একটা গাছ আছে, এখন এই গাছটাকে যদি আমি বল প্রয়োগ না করি এই গাছটাকে এখান থেকে সরবে না, কখনোই সরবে না। কেন সরবে না? কারণ সে সবসময় স্থির অবস্থা থাকতে চায়। আবার ধরো যদি আমরা বাসে উঠি, হ্যাঁ, মজার কাহিনী, মজার কাহিনী বলতে মজার উদাহরণ আর কি। ধরো বাসে উঠি, বাসে ওঠার পরে নতুন নতুন বাসে উঠছি, ধরো নতুন বাসে ওঠার পরে উপরে যে মানে দাঁড়াইছি, সিট পাইনি, দাঁড়াইছি, উপরে হ্যান্ডেল গুলো ধরতে পারিনি, এত খাটো মানুষ, ঠিক আছে, উপরে হ্যান্ডেল গুলো ধরতে পারলাম না। পরে কি হবে? মনে করেন বাস ছিল, টান জোরে টান দিল। এখন দেখেন, এটা যদি বাস হয়, এটা হচ্ছে আমার বাস, ঠিক আছে, এটা হচ্ছে আমার বাস। বাসের ভিতরে এই আমি দাঁড়ায় আছি, ঠিক আছে, বাসের ভিতরে আমি দাঁড়ায় আছি, বাসের চাকা। এখন বাসের যে নিচের অংশ, বাসের যে নিচের অংশ ওটার সাথে কার সম্পর্ক আছে? কার সম্পর্ক আছে? আমার পায়ে, আমার পা গুলি কিন্তু বাসের নিচের সাথে লেগে আছে। যখন বাসেরটা, এই যে ধরো এটা আমার পা, এটা আমার পা, আর এটা হলো বাসের নিচের দিকে আর কি পৃষ্ঠটা, বাসের পায়ের উপরে মানে পা দিয়ে বাসের উপর দাঁড়ায় আছে। যখন বাসটা টান দেয় সামনের দিকে যায়, তখন কি হয়? আমার পাটাও সামনের দিকে চলে যায়, কিন্তু উপরের অংশ, পায়ের উপরের অংশ কি আমার বাসের সাথে সংস্পর্শে আছে? নাই ভাইয়া, ওটা তো উপরের অংশ। যার কারণে কি হয়? আমার উপরের অংশ স্থির থাকতে চায়। আমরা কি প্রথমে স্থির ছিলাম, যার কারণে উপরের অংশ স্থির থাকতে চাই, কিন্তু
নিচের অংশ বাসের সাথে সংস্পর্শ থাকায় সে আগে চলে যায়, আর উপরের অংশ স্থির থাকতে চায়। স্থিতি জড়তার কারণে আমরা এরকম হয়ে যাই বাসের ভিতরে। আবার ধরো যখন কিনা বাসটা রানিং তখন কি হলো, বাসটা ব্রেক করলো, হঠাৎ করে ব্রেক করলো। ওই সময় ব্রেক করার কারণে বাসের পৃষ্ঠের সাথে আমার পায়ের সম্পর্ক আছে, যার কারণে পাটা আটকায় যায় ঠিকই, কিন্তু উপরের অংশ কিন্তু বাসের সাথে সংস্পর্শে নাই, যার কারণে কি হয়, গতি জড়তার কারণে আমরা একটু সামনে হেলে পড়ি। আশা করি বুঝতে পারছি। এখন জড়তা বুঝাইলাম, জড়তা দুই প্রকার, এটা বুঝাইলাম। স্থিতি জড়তা, গতি জড়তা বুঝাইলাম। এবার চলো বল জিনিসটাকে এটা দেখি। বল কি ভাইয়া? নিউটনের প্রথম সূত্র অনুসারে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী যা বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে, যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি পরিবর্তন করে বা করার চেষ্টা করে, ও যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুর উপর ক্রিয়া করে তার অবস্থা পরিবর্তন করতে, তার অবস্থার পরিবর্তন করে বা করতে চায় বা করার চেষ্টা করে, তাকে বলবো। নিউটনের প্রথম সূত্র অনুসারে আমরা কি করছিলাম, যে কোনো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকবে। এখন যদি আমি বাইরে থেকে একটা বল প্রয়োগ করি তাহলে কি হবে, স্থির বস্তু গতিশীল হইতেও পারে, আবার মানে নাও হইতে পারে। কারণ যদি বস্তুটা বড় হয় আর আমি কম বল প্রয়োগ করি তাহলে এটা গতিশীল হবে না। আবার কি হতে পারে, গতিশীল বস্তুর গতির পরিবর্তন, গতির পরিবর্তন জিনিসটাকে এটা ভালো করে বুঝে। একটা বস্তু অনেক গতিতে আসতেছে, ধরেন একটা ট্রাকের সামনে আপনি দাঁড়ায় আপনার ট্রাকটা আটকাতে চাইলেন, আপনি কি পারবেন না, ট্রাক আপনার সহ নিয়ে যাবে, তার গতির কোনো পরিবর্তন হবে না, কিন্তু আপনি চেষ্টা করছেন। তারপর আবার কি হতে পারে, ভাইয়া এবার আপনি একটা রিক্সাকে আটকাবেন, আপনি রিক্সার সামনে দাঁড়াইলেন, রিক্সাটাকে আটকাই দিলেন, ঠিক আছে, রিক্সাটাকে আটকাই দিলেন, তাহলে ওটা কি হবে, গতির পরিবর্তন হইল। এই জায়গায় গতির পরিবর্তন কি হলো, ভাই গতি থেকে সে স্থির হয়ে গেল। আবার ধরেন একটা মোটর সিএনজি কে আপনি ধাক্কা দিলেন, সিএনজি আসতেছিল আপনি ধাক্কা দিলেন, তাহলে সে কি হবে, একটুখানি আপনাকে সামনে নিয়ে গেলে পরে গিয়ে থামবে, তাহলে তার গতি কি আস্তে আস্তে কমবে, তাহলে গতির পরিবর্তন হলো, তাহলে তার গতি প্রথমে বেশি ছিল, এরপরে কি গতি কম হয়েছে, তাহলে গতির পরিবর্তন হয়েছে এখানে। তাহলে গতির পরিবর্তন কিন্তু তিনটা জিনিস মনে রাখবে। তাহলে গতির পরিবর্তন বলতে কি বুঝলাম, যে হয় গতি পরিবর্তন করতে চাইবে, হয় গতিশীল বস্তুটা থেমে যাবে, তাহলে গতিশীল বস্তুর গতি কমবে, নাহলে আবার মনে করেন আপনার সিএনজিটা সামনের দিকে যাচ্ছে, আপনি আবার পিছন থেকে ধাক্কা দিলেন, তাহলে ওর গতি কি আরো বাড়বে, তাহলে আরো গতি বাড়তে পারে। তাহলে চারটা জিনিস পাইলাম। আবার বলি, গতিশীল বস্তুর গতি বাড়তে পারে, গতিশীল বস্তুর গতি কমতে পারে, গতিশীল বস্তু
স্থির হয়ে যেতে পারে। তারপর গতিশীল বস্তু কি হতে পারে? গতিশীল বস্তু গতি কোনো পরিবর্তন নাও হতে পারে, কারণ যদি গতি বেশি থাকে তাহলে সে পরিবর্তন হবে না। তাহলে বুঝলাম। তাহলে এবার দেখো একটা উদাহরণ দিই, ছোট একটা উদাহরণ। উদাহরণ দেওয়া কি আছে? উদাহরণটা আমি দিয়ে দিচ্ছি বলতে গেলে। আচ্ছা দেখো, এবার তাহলে গতির বলের, তাহলে বলের এবার সূত্রটা দেখো। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, ফোর্স। ঠিক আছে, এফ সমান সমান এম ইনটু এ। হ্যাঁ, এম কি? এম কে আমরা জানি কি বল, কোনো বস্তুর বল। আর এ দেয়া হচ্ছে ওই বস্তুর, যে বস্তুর উপরে বল বের করবা ওই বস্তুর ত্বরণ। ঠিক আছে? তাহলে চলো একটা অঙ্ক করি, ছোট একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবে। ধরো আমার বলছে 100 কেজি ভরের একটি গাড়ি, ভরের একটি গাড়ি ও বল প্রয়োগ করা হলে একশো কেজি ভরের একটি গাড়ির উপর বল প্রয়োগ করা হলে তার বেগ 0 মিটার পার সেকেন্ড থেকে 1 মিটার পার সেকেন্ড, বললো যে 10 সেকেন্ড চাষে 10 সেকেন্ড বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এখানে বলবে যে বল, প্রযুক্ত বল ইকুয়ালস আপনাকে এখান থেকে বলটা বের করতে হবে। আমরা বলের সূত্র কি জানি? F is equal to ma। এখন ভরটা আমি জানি 100 কেজি, ঠিক আছে, বল লিখলাম 100 কেজি। এটা আমার বের করতে হবে। ত্বরণের সূত্র কি জানি ভাই? শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময়। মানে জানি শেষ বেগ কত? 10, আর আদি বেগ কত? 0, আর সময় হচ্ছে কতক্ষণ? 10 সেকেন্ড। তাহলে 10 ভাগ 10 করে কত? 1 এটা পার সেকেন্ড স্কয়ার। তাহলে তখন পাই। এবার ত্বরণের মান এখানে বসাবো। তাহলে কত হবে? 100। আশা করি বুঝতে পারছো। তাহলে এভাবে তোমাদের অঙ্ক আসবে। আবার ঘর্ষণ বল দিয়ে অঙ্ক আসবে। ঘর্ষণ বল পরে করাবো, যখন আমি বলের প্রকৃতি পড়াবো। এবার বলের বিভিন্ন ধরনের বল আছে, এগুলো যখন চিনাবো তখন আমরা ঘর্ষণ বলটা দেখবো। বলের প্রকৃতি। এখন বলটা দুই রকম ভাবে ক্রিয়া করতে পারে, স্পর্শ করে ক্রিয়া করতে পারে, আবার স্পর্শ ছাড়াও ক্রিয়া করতে পারে। এর জন্য বলের প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা অস্পর্শ বল। স্পর্শ বল আর হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ বল কি? যে বল ক্রিয়া করার জন্য স্পর্শের প্রয়োজন হয় বা দুইটি বস্তু সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল। আর অস্পর্শ বল কি? যে বল ক্রিয়া করার জন্য দুইটি বস্তু স্পর্শের প্রয়োজন হয় না তাদেরকে অস্পর্শ বল। স্পর্শ বলের উদাহরণ কি? আমরা নরমালি যেসব বল ইউজ করি, যেরকম ধরেন আমার হাতের উপরে টাচটা রাখলাম, দেখে আমি ধাক্কা দিলাম, তাহলে আমাকে ওটা ধাক্কা দেওয়ার জন্য কি আমার স্পর্শ করে লাগতেছে? তাহলে আমি যে বলটা দিচ্ছি এটা কি? স্পর্শ বল। আবার ধরেন দুইটা ম্যাগনেটকে একই মেরুর দিকে ইয়া করলাম, একই মেরুর কাছাকাছি আনলাম, তাহলে একে অপরকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করার জন্য একটা কি বিকর্ষণ কি? একটা বল না এখানে, তাহলে এই বলটা কি স্পর্শ করা লাগতেছে? চৌম্বক একটা আরেকটারে স্পর্শ কোনো প্রয়োজন আছে? মাঝখানে কি বলটা ক্রিয়েট হচ্ছে। আবার ধরেন বিপরীত মেরু দিলাম, এটা একটা মনে করেন নথ, এটা হলো সাপ, দুইটা একসাথে দেই, তাহলে কি হবে? একটা আরেকটারে আকর্ষণ করবে। আকর্ষণ করার জন্য এখানে কি তাদের কি কোনো স্পর্শের প্রয়োজন ছিল? যখন কাছাকাছি আছে তখনই তো বলটা ক্রিয়েট হয়ে গেছে, যে একটা আরেকটারে টানা শুরু করছে, ওটা কি বল?
তাহলে এদের কি স্পর্শ প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এইসব বলকে আমরা কি বলবো? অস্পর্শ বল। তারপরে দেখো, তারপর আর কি আছে? স্পর্শ বল, অস্পর্শ বল আছে, তারপর আছে একটা আছে তোমার সমান বল আর সাম্য বল, অসাম্য। সাম্য বল, অসাম্য। সাম্য বল আর হচ্ছে অসাম্য। সাম্য বল কি? সাম্য বল হচ্ছে যদি মনে করো তুমি আর তোমার ফ্রেন্ড দুজনেই ফিটনেস ভালো, দুজনে একটা রশি ধরে দুই দিক থেকে টানা শুরু করছো, তুমিও নড়ো না, তোমার ফ্রেন্ডও নড়ে না, তুমিও টানতেছো 10 নিউটনে, তোমার ফ্রেন্ডও টানতেছে 10 নিউটনে, তখন তাদের লব্ধি কত হবে? তোমাদের লব্ধি কত হবে? 0। মানে জিনিসটা কি? যখন কোন বিন্দুতে একাধিক বল ক্রিয়া করার পরে তাদের লব্ধি 0 হয়, তখন ওই প্রত্যেকটা বল একটা অপরটার সাম্য বল হয়, একটা একটা সমান বল হয়, এজন্য বলে কি সাম্য বল। এদের লব্ধি কত হবে? 0 বল হবে। সাম্য বলের লব্ধি কত? 0। আর অসাম্য বল কি? এটি একটি বিন্দুতে একাধিক বল ক্রিয়া করার পরে যদি তাদের লব্ধি 0 না হয়, 0 না হয় মানে কি? একটা লব্ধি আছে, মানে একজন কম আর একজন বেশি, এর জন্য তাদের একটা লব্ধি ক্রিয়েট হচ্ছে, তখন এটাকে বলবো কি? অসাম্য বল। তাহলে লব্ধি জিনিসটাকে আরেকবার বুঝাই দিই, দেখেন। মনে করেন এখান থেকে আপনি 5 নিউটন বলে টানতেছেন, আপনার ফ্রেন্ডও 5 নিউটন বলে টানতেছে, তাহলে এই বিন্দুটাকে এখান থেকে আর সরবে? ধরেন এটা আমার বিন্দু, এই বিন্দুটাকে এখান থেকে সরবে, তাহলে বামে কোণ থেকে সরবে? সরবে না ভাই। এটার একটা লব্ধি কত? 0, কারণ এটা এটাকে মালিকাই করে দিতেছে। আর অসাম্য বল কি জানেন? ধরেন এখানে একটা বিন্দু আছে, আপনি টানতেছেন 5 নিউটন বলে, আর আপনার ফ্রেন্ড হলো রোগা পডকাস্ট, যেখানে টানতেছে 2 নিউটন বলে, তাহলে আলটিমেটলি এই বিন্দুটা কোন দিকে সরে আসবে? বিন্দুটা কি এদিকে যাবে না, এদিকে গতিশীল হয়ে যাবে, তাদের একটা গতি ক্রিয়েট হবে, যেহেতু তাদের একটা লব্ধি হবে, যেদিকে গতিশীল হবে ওইদিকে লব্ধি হবে, তাহলে যেহেতু এদিকে গতি হবে, গতিশীল হচ্ছে, তাহলে এদিকে একটা লব্ধি হবে, আর যেহেতু তার লব্ধি হচ্ছে, তাহলে এটা কি? অসাম্য বল, একটা আর এটা সমান না। আচ্ছা, তাহলে সাম্য বল কি? যদি একটি বিন্দুর উপর একাধিক বল ক্রিয়া করার ফলে তাদের বেগ 0 হয়, অর্থাৎ তাদের লব্ধি 0 হয়, তাকে বলবো কি? সাম্য বল। আর অসাম্য বল কি? যদি একটি বিন্দুর উপর একাধিক বল ক্রিয়া করলে তাদের বেগ 0 না হয়, অর্থাৎ তাদের একটি নির্দিষ্ট দিকে তাদের লব্ধি তৈরি হয়, তখন তাদেরকে বলবো কি? অসাম্য বল। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে দেখো ভরবেগ। ভরবেগ জিনিসটা নাম দেখে বুঝে যাবে। ভরবেগ, ভরবেগ, ভর মানে তো m, আর বেগ মানে কি? v। ভর আর বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। বাস, আর কিছু না। আপনারা যদি কোনো মনে করেন, আমি বলে দিলাম যে 100 কেজি ভরের একটি 100 কেজি ভরের একটি ট্রাক 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তার ভরবেগ কত? এখন ভরবেগকে p দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে ভাই? p দ্বারা প্রকাশ করা, তাহলে আপনি বলবেন যে সুতরাং ভরবেগ p ইকুয়ালস m ইনটু v। m হচ্ছে কত? 100 কেজি, আর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে কত হবে? 1000 কেজি মিটার পার সেকেন্ড। একক এটা ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তো আজকের জন্য এইটুকুই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ভরবেগের পরে যে ইনপুট আছে, ইনপুট পরে আবার একসাথে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।